সোনার খাঁচায় বন্দি পাখি কি জানে স্বাধীনতার স্বাদ? জাঁকজমকপূর্ণ অট্টালিকা আর অঢেল ঐশ্বর্যের ভিড়ে যখন আত্মা হাঁপিয়ে ওঠে, তখন জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় কোনো এক জীর্ণ কুঁড়েঘরের মলিন প্রদীপের আলয়। এটি কেবল এক ধনী কন্যা আর এক নিঃস্ব চালকের কাহিনী নয়, এটি হল আভিজাত্যের দেয়াল ভেঙে হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই চিরন্তন সত্যের গল্প, যেখানে করুণা নয় বরং পবিত্র ভালোবাসা আর নিঃস্বার্থ সেবা জয়ী হয়। নিয়তির এক অদ্ভুত খেলায় যখন বিত্তবানের অহংকার এক দরদি হৃদয়ের সামনে নতজানু হয়, তখন জন্ম নেয় এমন এক ইতিহাস যা মানুষের বিবেককে নাড়িয়ে দেয়। আসুন শোনা যাক তিলোত্তমা কলকাতার এক ব্যস্ত গলির ভেতর লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, এটি একটি অবিস্মরণীয় সত্য ঘটনাভিত্তিক গল্প পশ্চিমবঙ্গের কলকাতার, যেখানে শহরের এক উন্নত এলাকায় একটি বিশাল সাদা প্রাসাদের মতো বাড়ি দাঁড়িয়েছিল, যা সূর্যের আলোয় চকচক করত। এই বাড়িটি ছিল প্রখ্যাত ব্যবসায়ী অরুণ গুপ্তার। শহর জুড়ে তার এমন প্রভাব ছিল যে প্রভাবশালী ব্যক্তিরাও তার সঙ্গে সাক্ষাতের জন্য আগাম অনুমতি নিতেন। কিন্তু সেই বাড়ির ভিতরে এমন একটি মেয়ে বাস করত, যার কাছে সব কিছু থাকা সত্ত্বেও যেন কিছুই ছিল না। তার নাম ছিল প্রিয়া। প্রিয়া অরুণ গুপ্তার একমাত্র কন্যা ছিল, অত্যন্ত রূপবতী, শিক্ষিত এবং বিচক্ষণ। কিন্তু তার মুখে সর্বদা একটি অদ্ভুত শূন্যতা লেগে থাকত। মায়ের ছায়া শৈশবেই হারিয়ে গিয়েছিল, আর বাবা নিজেকে সম্পূর্ণভাবে ব্যবসায় নিমজ্জিত করে ফেলেছিলেন। বাড়িতে চাকর বাকর ছিল, সকল সুযোগ সুবিধা ছিল, কিন্তু আত্মীয়তার উষ্ণতা ছিল না। প্রিয়া ঘণ্টার পর ঘণ্টা তার ঘরের জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে থাকত। সামনের রাস্তায় চলাচলকারী মানুষজন, স্কুলে যাওয়া শিশুরা, ঠেলাওয়ালা, রিক্সা চালক, সবাই তার কাছে অন্য জগতের বাসিন্দা বলে মনে হতো। তার মনে হতো যেন সে একটি বিশাল সোনালী খাঁচায় বন্দী হয়ে আছে। কয়েক মাস আগে তাদের বাড়িতে একজন নতুন চালক নিয়োগ করা হয়েছিল, রাহুল। রাহুল প্রায় ২৫ বছর বয়সী যুবক ছিল। সাধারণ পোশাক, বিনয়ী স্বভাব এবং অত্যন্ত শান্ত চোখ। সে কম কথা বলত, কিন্তু প্রত্যেক কথায় সম্মানের ছোঁয়া থাকত। বাড়ির অন্যান্য কর্মচারীদের মতো সে চাটুকারিতা করত না, শুধু তার দায়িত্ব সততার সঙ্গে পালন করত। প্রিয়া প্রথম দিকে তার প্রতি কোনো মনোযোগ দেয়নি। তার কাছে সেও অন্য কর্মচারীদের মতোই ছিল। কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল যে রাহুল অন্যদের থেকে ভিন্ন। যখনই প্রিয়া গাড়িতে উঠত, রাহুল সর্বদা দরজা খুলে নীরবে দাঁড়িয়ে থাকত। সে কখনো পিছন ফিরে তাকাত না বা অপ্রয়োজনীয় কথা বলত না। যদি প্রিয়া কিছু জিজ্ঞাসা করত, তাহলে শুধুমাত্র প্রয়োজনীয় উত্তর দিত। একদিন কলেজ থেকে ফেরার পথে প্রিয়া দেখল যে যানজটে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে পারছে না। সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ রাহুল গাড়ি পাশে থামাল, নেমে সেই বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দিল এবং কোনো কথা না বলে ফিরে এসে গাড়ি চালাতে শুরু করল। প্রিয়া প্রথমবার তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে লাগল। তুমি দেরি করে ফেলবে, সে আসতে বলল। রাহুল আয়নায় না তাকিয়ে উত্তর দিল, কোনো সমস্যা নেই ম্যাডাম। তাদের প্রয়োজন ছিল আরও বেশি। সেই দিন প্রিয়া প্রথমবার অনুভব করল যে এই যুবকটি সত্যিই আলাদা। ধীরে ধীরে সে লক্ষ্য করল যে রাহুল কখনো ফোনে উচ্চস্বরে কথা বলে না, কখনো অভিযোগ করে না, কখনো ছুটি চায় না। বৃষ্টি হোক বা রোদ, সে যথাসময়ে উপস্থিত থাকে। একবার গভীর রাতে পার্টি থেকে ফিরতে প্রিয়া খুব ক্লান্ত ছিল। গাড়ি থেকে নামার সময় তার পা হোঁচট খেল। রাহুল তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে সামলে নিল, কিন্তু পর মুহূর্তে হাত পিছনে সরিয়ে নিল, যেন সীমা লঙ্ঘন করতে চায় না। দুঃখিত ম্যাডাম, সে নত হয়ে বলল। প্রিয়া কিছুক্ষণ তাকে তাকিয়ে রইল। সেই স্পর্শে কোনো লালসা ছিল না, শুধুমাত্র দায়িত্ববোধ ছিল। সেই রাত প্রিয়া অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারল না। তাকে বোঝা যাচ্ছিল না যে একজন সাধারণ চালক সম্পর্কে সে এতটা কেন চিন্তা করছে। তারপর একদিন অকস্মাৎ রাহুল চাকরি ছেড়ে দিল। না কোনো অভিযোগ, না কোনো অজুহাত, না বিদায়ের আনুষ্ঠানিকতা। শুধু সকালে ম্যানেজারকে চাবি ফিরিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে কারও বিশেষ প্রভাব পড়ল না। নতুন চালক তৎক্ষণাৎ নিয়োগ করা হলো, কিন্তু প্রিয়ার অন্তরে যেন একটা শূন্যতা তৈরি হয়ে গেল। তাকে নিজেই বোঝা যায়নি যে কেন এমন হচ্ছে। কয়েকদিন ধরে সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এসব অর্থহীন, কিন্তু যখনই সে গাড়িতে উঠত, তাকে মনে হতো যেন কিছু একটা পরিবর্তিত হয়ে গেছে। সেই শান্তি, সেই বিশ্বাস, সেই সরলতা, সবকিছু অদৃশ্য হয়ে গেছে।
একদিন কলেজ থেকে ফিরতে প্রিয়া দেখল যে সিটের নিচে একটা পুরনো কাপড়ের থলে পড়ে রয়েছে। এটি কার? সে নতুন চালককে জিজ্ঞাসা করল। সম্ভবত পুরনো চালকের হবে ম্যাডাম, সে বলল। প্রিয়া থলেটি তুলে নিল। থলেটি খুব সাধারণ ছিল, বিভিন্ন জায়গায় ঘর্ষণের চিহ্ন। সে খুলে দেখল ভিতরে কয়েকটি ওষুধ ছিল, একটা পুরনো শাল এবং একটা ছোট ছবি। ছবিতে একজন বৃদ্ধা মহিলা 4 পায়ে বসেছিলেন এবং তার পাশে দাঁড়িয়ে রাহুল হাসছিল। সেই হাসিতে ক্লান্তি ছিল এবং ভালোবাসাও। ছবির পিছনে একটা ঠিকানা লিখিত ছিল। প্রিয়ার হৃদয়ে অকস্মাৎ একটা অদ্ভুত অস্থিরতা জাগল। তাকে মনে হল যেন এই থলে তাকে আহ্বান করছে। সম্পূর্ণ রাত সে ঘুমাতে পারল না। বারবার সেই মুখ, সেই ছবি, সেই ঠিকানা তার সামনে ভেসে উঠছিল। সকাল হতেই সে কাউকে না জানিয়ে গাড়ি বের করে সেই ঠিকানার দিকে রওনা হল। শহরের প্রশস্ত রাস্তা থেকে বেরিয়ে গাড়ি ধীরে ধীরে সংকীর্ণ গলিতে প্রবেশ করতে লাগল। চকচকে শোরুমগুলো শেষ হয়ে গেল। তাদের স্থানে ছোট ছোট দোকানপাট এলো। তারপর দোকানপাটও শেষ হয়ে গেল এবং সামনে ঝুপড়ির সারি শুরু হল। প্রিয়া আগে কখনো এমন জায়গায় পা রাখেনি। গাড়ি আর অগ্রসর হতে পারছিল না, তাই সে পায়ে হাঁটা শুরু করল। চারপাশে কাঁচা মাটি, ভাঙা ঝুপড়ি, খালি পায়ে খেলতে থাকা শিশুরা, ধোঁয়ার গন্ধ এবং দারিদ্র্যের নীরবতা। অনেক জিজ্ঞাসাবাদের পর সে একটা খুব ছোট, প্রায় ধসে পড়া ঝুপড়ির সামনে দাঁড়াল। তার হৃদয়ে দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। সে আস্তে দরজায় টোকা দিল। ভিতর থেকে খুব দুর্বল স্বর এলো। কে বেটা? প্রিয়া দরজা খুলল। ভিতরে যা সে দেখল তা দেখে তার শ্বাস যেন স্থির হয়ে গেল। একজন বৃদ্ধা মহিলা ছেঁড়া বিছানায় শুয়েছিলেন, মুখ বিবর্ণ, চোখ ধোয়া হয়ে গেছে এবং পাশে খালি ওষুধের শিশি। সে বুঝতে পারল এটি রাহুলের মা। প্রিয়া কিছু বলতে পারল না, শুধু সেখানে দাঁড়িয়ে রইল। বৃদ্ধা মহিলা তাকে সতর্কতার সঙ্গে দেখলেন এবং আস্তে জিজ্ঞাসা করলেন, রাহুল এসেছে কি বেটা? প্রিয়ার চোখ জলে ভরে উঠল। সে বুঝল রাহুল এখানে নেই এবং সম্ভবত অনেক দিন ধরে আসেনি। সেই মুহূর্তে প্রথমবার প্রিয়া তার হৃদয়ে এমন একটা ব্যথা অনুভব করল যা সে আগে কখনো অনুভব করেনি। সে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করল এবং চারদিকে দৃষ্টি ফেরাল। ঝুপড়ির অভ্যন্তরে যেন জীবন নয়, শুধুমাত্র সংগ্রাম অবশিষ্ট ছিল। একটা ভাঙা চারপাই, কোণে রাখা মাটির উনুন, অর্ধেক ভরা জলের বালতি এবং দেয়ালে টাঙানো ঈশ্বরের ধোয়া ফ্যাকাশে ছবি। ছাদের কিছু অংশ থেকে রোদের পাতলা কিরণ ভিতরে প্রবেশ করছিল, যার ফলে ঘরের নির্জনতা আরও স্পষ্ট হয়ে উঠছিল। দারিদ্র্য এখানে শুধু দৃশ্যমান ছিল না, বরং প্রত্যেক বস্তু থেকে টপকে পড়ছিল, যেন বাতাসেও অভাব মিশেছিল। প্রিয়ার পা স্বয়ং সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে থামল। বৃদ্ধা মহিলা কাঁপা হাতে তার মুখ স্পর্শ করার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতা এতটাই ছিল যে হাত মাঝপথে কাঁপতে শুরু করল এবং তারপর ক্লান্ত হয়ে নিচে পড়ে গেল। বেটি, রাহুলকে বলো তাড়াতাড়ি আসুক, অনেক দিন হয়ে গেছে, ওষুধও শেষ হয়ে গেছে। তিনি ভাঙা এবং শুষ্ক স্বরে বললেন, যাতে আশার চেয়ে অপেক্ষা বেশি প্রতিফলিত হচ্ছিল। প্রিয়ার গলা অকস্মাৎ ভরে উঠল। সে চাইলেও সত্য বলতে পারল না যে তাকে নিজে জানা নেই রাহুল কোথায় কবে আসবে বা আসবে কিনা। সে শুধু নীরবে এগিয়ে এসে তার হাত ধরে নিল। সেই হাত জ্বরে উত্তপ্ত ছিল, যেন আগুনে রাখা। প্রিয়া তৎক্ষণাৎ চারপাশ দেখল। না কোনো ওষুধ, না খাবারের কোনো উপাদান, না কারো উপস্থিতির কোনো চিহ্ন। তাকে বুঝতে দেরি হল না যে রাহুল তার মাকে এই অবস্থায় ছেড়ে বাধ্যতামূলকভাবে চলে গিয়েছে, সম্ভবত অর্থ সংগ্রহের জন্য। তার অন্তরে অস্থিরতা বৃদ্ধি পেতে লাগল। সে দ্রুত তার ফোন বের করল, বাইরে বেরিয়ে আশপাশের ওষুধের দোকানের ঠিকানা জিজ্ঞাসা করল এবং প্রায় দৌড়ে সেখানে চলে গেল। কিছুক্ষণ পর সে ওষুধ, বিস্কুট, জলের বোতল এবং একটা ছোট দুধের প্যাকেট নিয়ে ফিরল। বৃদ্ধা মহিলা তাকে এমনভাবে দেখছিলেন যেন কেউ অন্ধকার ঘরে অকস্মাৎ প্রদীপ জ্বালিয়েছে। তার ধোয়া চোখে স্বস্তির হালকা চমক এসে পড়েছিল। তুমি কে বেটি? তিনি খুব আস্তে স্বরে জিজ্ঞাসা করলেন। প্রিয়া এক মুহূর্ত চুপ করে রইল, যেন তার শব্দগুলো খুঁজে বের করছে। তারপর বলল, আমি শুধু পথ দিয়ে যাচ্ছিলাম, তোমার দরজা খোলা ছিল। বৃদ্ধা মহিলা কিছু বললেন না, শুধু তাকে সতর্কতার সঙ্গে দেখতে লাগলেন, যেন হৃদয় থেকে চেনার প্রয়াস করছেন যে এ কে, যে অযাচিতভাবে এতটা আত্মীয়তা প্রদান করছে। প্রিয়া তাকে সাহায্য দিয়ে সামান্য উঠাল, জল খাওয়াল, ওষুধ দিল এবং তারপর আস্তে আস্তে বিস্কুট খাওয়াতে শুরু করল।
সে প্রত্যেক গ্রাসকে ছোট শিশুর মতো সামলে খাওয়াচ্ছিল। এতটা স্নেহের সঙ্গে সম্ভবত কেউ তাকে অনেক দীর্ঘ সময় ধরে কিছু খাওয়ায়নি। তার চোখে বারবার কৃতজ্ঞতা ভরে উঠত, তারপর বন্ধ হয়ে যেত। কিছুক্ষণ পর তার পলকের কিনারায় অশ্রু চমকাতে শুরু করল। ঈশ্বর তোকে সুখী রাখুক বেটি, তু না এলে আজ। তার স্বর ভরা গেল এবং শব্দগুলো অসম্পূর্ণই রইল। প্রিয়া তৎক্ষণাৎ তার হাত চেপে ধরল। এমন কথা বলবেন না, আপনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অন্তরে অন্তরে সে নিজে জানত যে অবস্থা অত্যন্ত নাজুক। তার হৃদয়ে একটা অদ্ভুত অপরাধবোধ জাগতে লাগল। এত বছর ধরে সে বিলাসিতায় কাটিয়েছে, যখন সেই বাড়ির চালক তার মায়ের জন্য প্রত্যহ লড়াই করে চলেছে, কাউকে সাহায্য না চেয়ে, অভিযোগ না করে। কিছুক্ষণ পর ওষুধের প্রভাবে বৃদ্ধা মহিলা ঘুমিয়ে পড়লেন এবং আস্তে আস্তে নিদ্রায় লীন হলেন। তার শ্বাস এখনও ভারী ছিল, কিন্তু মুখ কিছুক্ষণের জন্য শান্ত দেখাচ্ছিল। প্রিয়া সেখানে মাটিতে বসে তাকে দেখতে লাগল। প্রথমবার তাকে মনে হল যে জীবন শুধুমাত্র বড় বাড়ি, ব্যয়বহুল গাড়ি এবং সুবিধাসমূহ দিয়ে গঠিত হয় না। কারো উপস্থিতি, কারো সঙ্গী হওয়াই সর্বাধিক সম্পদ। সে অত্যন্ত যত্নের সঙ্গে তার চাদর ঠিক করল, যাতে ঠান্ডা না লাগে। বাইরে বেরোনোর সময় সে পাশের ঝুপড়িতে বাসকারী একজন মহিলাকে ডেকে আনল এবং তার কাছে অনুরোধ করল যে সে প্রত্যেক দিন এসে একে দেখে যাক। সে তার হাতে কিছু অর্থও রাখল। সেই মহিলা বিস্ময়ের সঙ্গে প্রিয়াকে দেখতে লাগল, কিন্তু কিছু জিজ্ঞাসা করতে পারল না। যখন প্রিয়া তার গাড়ি পর্যন্ত ফিরে পৌঁছাল, তখন তার পা অত্যন্ত ভারী হয়ে উঠেছিল। যেন প্রত্যেক পদক্ষেপে হৃদয় পিছনে ছুটে যাচ্ছে। শহর সেই একই, রাস্তাগুলো সেই একই, মানুষজন সেই একই, কিন্তু তাকে সবকিছু পরিবর্তিত মনে হচ্ছিল। গাড়ির জানালা থেকে বাইরে তাকিয়ে তাকে প্রত্যেক দরিদ্র মুখ এখন রাহুলের মায়ের মতো লাগতে শুরু করল, ক্লান্ত, অপেক্ষারত, অনশ্রুত। সে চিন্তা করতে লাগল যে রাহুল কতটা কষ্টের মধ্যে ছিল, তবু সে কখনো তার ব্যথার উল্লেখ পর্যন্ত করেনি। সেই রাত প্রিয়া আবার ঘুমাতে পারল না। বারবার তাকে বৃদ্ধা মায়ের উত্তপ্ত হাত, তার দুর্বল চোখ এবং সেই ভাঙা স্বর শোনা যাচ্ছিল। রাহুলকে বলো তাড়াতাড়ি আসুক। এখন এই স্বর তার হৃদয়ে বসে গিয়েছে। তাকে মনে হতে লাগল যে এটি শুধু রাহুলের মা নয়, বরং তারও দায়িত্ব হয়ে উঠেছে। সকাল হতেই সে কাউকে না জানিয়ে আবার সেই বস্তিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাকে মনে হল যদি সে আজ না যায় তাহলে সম্ভবত নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। কিন্তু তাকে একদম ধারণা ছিল না যে এবার সেখানে তার সামনাসামনি নিজে রাহুলের সঙ্গে হতে চলেছে। খাইর বন্ধুরা, যখন প্রিয়া আবার সেই বস্তিতে পৌঁছাল, তখন তার হৃদয়ের স্পন্দন আগের চেয়ে অনেক বেশি দ্রুত ছিল। রাতভর সে ঠিকমতো ঘুমাতে পারেনি। বারবার তাকে বৃদ্ধা মায়ের উত্তপ্ত হাত এবং তার দুর্বল স্বর মনে পড়ছিল, যেন কোনো অদৃশ্য সুতো তাকে পিছনে টেনে নিয়ে এসেছে। সে দ্রুত পা বাড়িয়ে ঝুপড়ির কাছে পৌঁছাল, কিন্তু আজ কিছু ভিন্ন ছিল। দরজা সম্পূর্ণ বন্ধ ছিল না, অর্ধেক খোলা ছিল, যেন কেউ তাড়াহুড়োয় ছেড়ে গিয়েছে। ভিতর থেকে কাশির শব্দ আসছিল এবং কোনো পুরুষের আস্তে ভাঙা কথাও শোনা যাচ্ছিল। প্রিয়া এক মুহূর্তে থমকে গেল। তার হৃদয়ে অজানা ভয় প্রবেশ করল। সে আস্তে হাত বাড়িয়ে দরজায় ধাক্কা দিল এবং সামনে যা দেখল তাতে সে সম্পূর্ণ স্থির হয়ে গেল। রাহুল তার মায়ের শিরহানে বসেছিল। তার মুখ আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিল। চোখ লাল ছিল, যেন অনেক রাত ধরে ঘুমায়নি, এবং দাড়ি অগোছালো হয়ে বেড়েছে। কাপড়ও ধুলো এবং ঘামে সিক্ত ছিল। সে তার মায়ের দুর্বল হাত দুটো হাতেলিতে নিয়ে আস্তে আস্তে কিছু বলছিল, যেন শিশুকে সান্ত্বনা দেওয়া হয়। তার স্বরে ভাঙন স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রিয়াকে দেখতেই সে অকস্মাৎ দাঁড়িয়ে উঠল, যেন কেউ তাকে বিস্মিত করেছে। তার চোখে বিস্ময় ছিল এবং গভীর ঝিঝকও। কিছুক্ষণ দুজনে একে অপরকে দেখতে লাগল। এত বড় বাড়ির কন্যাকে তার ভাঙা ঝুপড়িতে দেখে রাহুল বুঝতে পারছিল না যে এটি স্বপ্ন না সত্য। ম্যাডাম, আপনি এখানে? তার ঠোঁট কাঁপল এবং শুধু এই শব্দগুলো বের হল। স্বরে সম্মান ছিল, কিন্তু সঙ্গে লজ্জা এবং অস্বস্তিও মিশেছিল। প্রিয়া তার অবস্থা দেখল এবং খুব আস্তে স্বরে বলল, আমি কাল এসেছিলাম। আপনার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। এটা শুনতেই রাহুলের মুখ এক মুহূর্তে নত হয়ে গেল। তার চোখে অপরাধ বোধ নেমে এলো। আমাকে যেতে হয়েছিল, কাজ অনুসন্ধান করতে। ওষুধের অর্থ শেষ হয়ে গিয়েছিল। সে ভাঙা স্বরে বলল, প্রত্যেক শব্দ যেন তার গলায় আটকে যাচ্ছিল। প্রিয়া প্রথমবার তাকে এত কাছ থেকে দেখল। এটি সেই শান্ত এবং দৃঢ় দেখতে যুবক ছিল, কিন্তু আজ সম্পূর্ণ অসহায় লাগছিল।
ঝুপড়িতে চারদিকে সেই সংকীর্ণতা ছিল, সেই অভাব, সেই সংগ্রাম যা কাল ছিল। কিছুই পরিবর্তিত হয়নি, শুধু ব্যথা আরও গভীর হয়ে গেছে। সে আস্তে জিজ্ঞাসা করল, ডাক্তার দেখিয়েছেন? রাহুল সামান্য হাসল, কিন্তু সেই হাসি এতটা ব্যথা ভরা ছিল যে তাকে দেখে প্রিয়ার হৃদয় কুকড়ে উঠল। সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, বললেন ওষুধ চলতে থাকলে সুস্থ হয়ে যাবেন। সে বলল, কিন্তু তার চোখ বলছিল যে সে নিজে এই কথায় বিশ্বাস করে না। তখন চারপাইয়ে শোয়ে তার মা সামান্য নড়লেন এবং আস্তে আস্তে চোখ খুললেন। তার দৃষ্টি প্রিয়ার উপর পড়ল, তাহলে যেন চেনার চেষ্টা করতে লাগলেন। এটি সেই বেটি যে কাল এসেছিল? তিনি খুব দুর্বল স্বরে বললেন। রাহুল বিস্মিত হয়ে উঠল। আপনি এসেছিলেন? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, যেন তাকে বিশ্বাসই হচ্ছে না। প্রিয়া শুধু নীরবে মাথা নাড়ল। বৃদ্ধা মা কাপা হাতে প্রিয়ার আঙুল ধরে নিলেন। তার স্পর্শ ঠান্ডা ছিল, কিন্তু তাতে আত্মীয়তা ছিল। অনেক সেবা করেছে এটি, ঈশ্বর এটাকে সুখী রাখুন, তিনি ভাঙা শ্বাসের মধ্যে বললেন। রাহুলের চোখ জলে ভরে উঠল। সে কিছু বলতে পারল না। সম্ভবত সে জীবনে প্রথমবার অনুভব করেছে যে তার বাধ্যতাকে কেউ না বলে বুঝে নিয়েছে। প্রিয়া আস্তে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা মাকে ভালো ডাক্তার দেখাবো। এটা শুনতেই রাহুল এক পা পিছিয়ে গেল, যেন কেউ তার স্বাভিমান স্পর্শ করেছে। না ম্যাডাম, আপনি কেন অসুবিধায় পড়বেন? সে প্রায় অনুরোধের স্বরে বলল। তার শব্দে স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল যে সে সাহায্য নিতে চায়, কিন্তু আত্মসম্মান তাকে বাধা দিচ্ছে। প্রিয়া তার চোখে তাকিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, আজ আমি ম্যাডাম হয়ে আসিনি, শুধু মানুষ হয়ে এসেছি। এই বাক্য শুনতেই যেন সময় স্থির হয়ে গেল। রাহুল প্রথমবার তার দিকে সরাসরি তাকাতে লাগল। তার চোখে প্রশ্ন ছিল, কৃতজ্ঞতা ছিল, এবং কোথাও না কোথাও বিশ্বাসের একটা ছোট কিরণও। সে বুঝতে পারছিল না যে এত বড় বাড়ির মেয়ে সত্যিই তার দুঃখে অংশগ্রহণ করতে এসেছে, বা এটি কোনো ক্ষণিক করুণা। কিছুক্ষণ ঝুপড়িতে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে থেকে শিশুদের খেলার শব্দ, বাসনপত্রের খটখট এবং দূর থেকে আসা সবজিওয়ালার ডাক শোনা যাচ্ছিল, কিন্তু ভিতরে তিনজনের মধ্যে যেন শব্দের বাইরে কোনো সম্পর্ক গড়ে উঠছিল। প্রিয়া তার থলে খুলল এবং আস্তে আস্তে ওষুধ, ফল এবং জল বের করে পাশে রাখল। রাহুল তাদের দেখতে লাগল, যেন তার কাছে ধন্যবাদ বলার জন্যেও শব্দ অবশিষ্ট নেই। সেই দিন প্রিয়া অনেক দেরি পর্যন্ত সেখানে বসে রইল। সে বৃদ্ধা মাকে ওষুধ দিল, জল খাওয়ালো, তার মাথা সহলালো এবং তার সঙ্গে আস্তে আস্তে কথা বলতে লাগল। মাও কখনো কখনো চোখ খুলে তাকে দেখে নিতেন, যেন মনকে তৃপ্তি হচ্ছে যে কোনো আপনজন পাশে বসে আছে। রাহুল শুধু নীরবে এসব দেখতে লাগল। তার মুখে প্রথমবার হালকা স্বস্তি প্রকাশ পেল। যেন দীর্ঘ সময় পর তার কাঁধ থেকে কিছু ভার নেমেছে। যখন প্রিয়া উঠে যাওয়ার জন্য উঠল, তখন বৃদ্ধা মা অকস্মাৎ তার হাত শক্ত করে ধরে নিলেন। তার ধরা দুর্বল ছিল, কিন্তু ভাবনা অত্যন্ত গভীর ছিল। আবার আসবে না বেটি? তার স্বরে ভয় ছিল, একা ছেড়ে যাওয়ার ভয়। প্রিয়ার চোখ জলে ভরে উঠল। সে নত হয়ে অত্যন্ত স্নেহের সঙ্গে তার কপালে হাত ফেরাল এবং আস্তে বলল, হ্যাঁ, আমি আবার আসব। রাহুলও তার দিকে তাকালো, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দ মিলছে না। প্রিয়া এক মুহূর্তের জন্য ঝুপড়িকে দেখল। ভাঙা দেয়াল, পুরনো চারপাই, ওষুধের খালি শিশি, এবং তারপর বাইরে বেরিয়ে গেল। কিন্তু তাকে একদম ধারণা ছিল না যে পরের বার যখন সে আসবে তখন সব কিছু পরিবর্তিত হয়ে গিয়েছে। খায়ের বন্ধুরা, পরের দিন প্রিয়া অস্থির মনে আবার বস্তির দিকে রওনা হল। পথে তার হৃদয় অদ্ভুত ভয়ে আচ্ছন্ন রইল, যেন অন্তর থেকে কেউ বলছে যে দেরি হচ্ছে। যখন সে ঝুপড়ির কাছে পৌঁছাল, তখন সেখানে অস্বাভাবিক স্তব্ধতা ছিল। দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, আস্তে স্বরে কথা বলছিল। প্রিয়ার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল। সে ভিড় সরিয়ে ভিতরে পা রাখল এবং যে দৃশ্য তার সামনে ছিল তা দেখে তার চোখ থেকে অশ্রু স্বয়ং প্রবাহিত হতে লাগল। রাহুল মাটিতে বসেছিল, মাথা নত করে দুটো হাত তার মায়ের পায়ে রাখা। চারপাইয়ে তার মা সম্পূর্ণ শান্ত হয়ে শুয়েছিলেন, যেন গভীর নিদ্রায়। কিন্তু সেই নিদ্রায় এখন শ্বাসের চলাচল নেই। প্রিয়া বুঝল তিনি চলে গিয়েছেন। রাহুল আস্তে মাথা তুলল। তার চোখ ফুলে উঠেছে, কিন্তু তাতে অশ্রু অবশিষ্ট নেই। সম্ভবত ব্যথা এতটা গভীর ছিল যে অশ্রু সঙ্গ ছেড়ে চলে গিয়েছে। প্রিয়া কয়েক পা এড়িয়ে নীরবে তার পাশে বসে গেল। সে কিছু বলল না, শুধু তার কাঁধে হাত রাখল। সেই স্পর্শের সঙ্গে যেন রাহুলের ধৈর্য ভেঙে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি দেরি করে এসেছি, মা অপেক্ষা করে রইলেন। তার স্বরে অনুতাপ, ব্যথা এবং অসহায়তা
সব কিছু ছিল। প্রিয়ার চোখও জলে ভরে উঠল, কিন্তু সে নিজেকে সংযত রাখল। অন্তিম সংস্কারের প্রস্তুতি শুরু হল। বস্তির লোকেরা একসঙ্গে সব কাজ সামলে নিল, কিন্তু আসল সহায়তা প্রিয়াই রইল। সে প্রত্যেক প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করল, বিনা প্রদর্শনীয়তায়, কাউকে না জানিয়ে যে সে কে। রাহুল বারবার তাকে দেখত, যেন বুঝতে পারছে না যে এসব তার জন্য কে করছে। যখন চিতা জ্বলতে শুরু করল, তখন রাহুল দূরে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। তার মুখে অদ্ভুত শূন্যতা ছিল, যেন জীবনের একটা অংশ সেই আগুনে জ্বলে গিয়েছে। প্রিয়া তার পাশে দাঁড়িয়ে রইল। সেই মুহূর্তে দুজনের মধ্যে কোনো শব্দ ছিল না, তবু সবকিছু বলা হয়ে গিয়েছে। দিন ঢলে পড়তে পড়তে সব লোক চলে গেল। রাহুল একা রইল, তার ভাঙা ঝুপড়ি এবং খালি চারপাইয়ের সঙ্গে। প্রিয়া যাবার জন্য উঠল, তাহলে সে আসতে বলল, আপনি যা করেছেন আমি কখনো ভুলব না। প্রিয়া তার দিকে তাকিয়ে বলল, আমি কিছু বিশেষ করিনি, শুধু একটা মানুষের কর্তব্য পালন করেছি। কয়েকদিন পর বস্তির লোকেরা দেখল যে সেই জায়গায় যেখানে রাহুলের ঝুপড়ি ছিল, কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে সেখানে একটা ছোট পাকা ঘর তৈরি হলো। বাইরে বোর্ড লাগানো, মুফত ওষুধ এবং খাবার কেন্দ্র। প্রত্যেক দিন সেখানে দরিদ্র লোকেরা আসত, ওষুধ নিত, খাবার খেত এবং আশীর্বাদ দিয়ে চলে যেত। রাহুল বুঝতে পারছিল না যে এসব কে করিয়েছে। একদিন প্রিয়া সেখানে এলো, সাধারণ পোশাকে, বিনা প্রদর্শনীয়তায়। রাহুল তাকে দেখে বিস্মিত হয়ে উঠল। এসব আপনি? তার স্বর ভরে উঠল। প্রিয়া হালকা হাসির সঙ্গে বলল, আপনার মা চাইতেন যে কোনো ক্ষুধার্ত বা অসুস্থ এখান থেকে খালি হাতে না যাক, শুধু তার ইচ্ছা পূরণ করছি। রাহুলের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে প্রথমবার মাথা নত করে ধন্যবাদ বলল, কিন্তু প্রিয়া তাকে থামাল। ধন্যবাদ বলবেন না, যদি সত্যিই কিছু করতে চান তাহলে এখানে আসা লোকদের সেবা করুন, সে বলল। সেই দিনের পর রাহুল সেই কাজ সামলে নিল। সে প্রত্যেক আগত লোকের সাহায্য করত, যেন তার মায়ের সেবা করছে, এবং প্রিয়া সময়ে সময়ে নীরবে এসে সব কিছু দেখে চলে যেত। এখন তাকে প্রথমবার তার জীবনে শান্তি অনুভব হতে লাগল। তাকে বোঝা গেল যে আসল ধনীরতা বড় বাড়ি বা অর্থে নয়, বরং সেই হৃদয়ে যে কোনো অজানার দুঃখকে নিজের করে নেয়। এবং সম্ভবত প্রথমবার সেই বড় সাদা প্রাসাদে বাসকারী মেয়েকে সত্যি বাড়ির মতো অনুভূতি লাভ হতে লাগল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটি যে আসল ধনীরতা অর্থ বা পদে নয়, বরং মানবতা ভরা হৃদয়ে হয়। কারো সাহায্য করার জন্য ধন নয়, শুধু ভালো হৃদয় চাই। কারণ স্বার্থহীনভাবে করা ছোট সাহায্য সর্বাধিক শান্তি প্রদান করে। কিন্তু এখন আপনি বলুন, যদি আপনি প্রিয়ার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনিও একটা অজানা মানুষের জন্য এত সব করতেন, বা ভাবতেন যে এটি আমার দায়িত্ব নয়? এবং যদি আপনি রাহুলের জায়গায় থাকতেন তাহলে কি কারো থেকে সাহায্য নেওয়া স্বীকার করতেন, বা একা সব সহ্য করতে থাকতেন? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন। এবং যদি আপনাকে এমন সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া এবং মানবতা ভরা গল্প পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। মিলব পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।